ঘটনাটা আমার খুব কাছের এক মানুষকে নিয়ে, আমার মাসি। তার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য জেনে আমি এই পর্বটি শুরু করলাম। এক্ষেত্রে পর্ব মানে কিন্তু পর্ব 1, 2, 3, 4 নয়, এটি একটি ঘটনায় গন্ধ যা আকর্ষণের এক মূল উপাদান, তা মানুষ হোক কিংবা অন্য কিছু। অনুমাসী তিনি মায়ের বন্ধু কম ছিল, এক কাছের বোনের মতন বেশি ছিল। আমার কাছে ছিলেন একেবারে মাসির মতো, মেধাবী, প্রাণবন্ত, সাহসী মানুষ হিসেবে সবাই আমরা তাকে চিনি। এই ঘটনাটি ঘটে প্রায় 5-6 বছর আগে, বলতে পারো প্রি কোভিড পিরিয়ড। অনুমাসী তার বন্ধু সুস্মিতাকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক দূরবর্তী চা বাগান সংলগ্ন ফ্যাক্টরিতে। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি জায়গাটার নাম নিচ্ছি না, কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছি যে এটা ডুয়ার্স সংলগ্ন একটি চা বাগান। সেখানে তারা দুজন ইন্সপেক্টর ম্যানেজারের পদে ছিলেন। সপ্তাহে বিকল্প দিন বেছে নিয়ে তারা ফ্যাক্টরির কাজ খতিয়ে দেখতেন এবং কোনো ত্রুটি থাকলে সেটি কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান খুঁজে বের করতেন। প্রথম কয়েক মাস সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। চা বাগানের নির্জন সৌন্দর্য, শ্রমিকদের পরিশ্রমী হাসি, সব মিলিয়ে কাজটা যেন হয়ে উঠেছিল এক নতুন অভিজ্ঞতা। অনুমাসী পড়াশোনার পাশাপাশি এই দায়িত্ব সামলাচ্ছিলেন, আর সুস্মিতা ছিলেন তার অবিচ্ছেদ্য সহকর্মী। অবসর সময়ে স্থানীয় আবাসিকদের কাছ থেকে বাগান জড়িত অনেক গল্প, ঘটনা শুনতেন তারা। প্রাণবন্ত এবং কৌতূহলী মাসি আর তার সহকর্মী অনেক আনন্দ সহকারে কাজ করেন, আর সময় পেলে তাদের সঙ্গে আড্ডার জোয়ার বইয়ে দেন। এরকম করেই কেটে গেল বেশ কিছু মাস। প্রায় 1 বছর পরে ঘটনার সূত্রপাত হয়। এখান থেকে আমি অনুমাসীর হয়ে ঘটনাটি লিখছি। আমি আর সুস্মিতা সেদিনও নিয়ম মতো ফ্যাক্টরির কাজ শেষ করলাম। গুরুত্বপূর্ণ ফাইলস গুছিয়ে অফিসের দরজায় তালা মেরে হাঁটতে শুরু করলাম। ফ্যাক্টরিটা ছিল অনেক ভিতরে, মূল রাস্তা থেকে বেশ অনেকটাই দূরে। যেখান থেকে আমরা বাস ধরে বাড়ি ফিরতাম সেখান পর্যন্ত যেতে হলে প্রায় 15-20 মিনিট হাঁটা পথ পেরোতে হতো। যদিও মোটামুটি উঁচু করা পাকা রাস্তা, তবুও একটু ভয় থেকেই যায়। সেই পথের দুই পাশে ছিল ঘন চা বাগান, সারি সারি সবুজ গাছ, যার ফাঁক দিয়ে হাওয়া বয়ে আসত। কিন্তু সূর্য ঢলতে শুরু করলে অচেনা এক অন্ধকার যেন চেপে বসত। সেদিনও ঠিক তেমনই এক বিকেল। আকাশে হালকা লালচে আভা, অন্ধকার ঠিক হবে হবে, পাখিদের বাসায় ফেরার প্রস্তুতি। দুজন হালকা কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ করে সুস্মিতা বলল, আচ্ছা অনু, তো মনে হয় না এই সময়টায় পথটা যেন আরো ফাঁকা লাগে? আমি একটু হাসলাম। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো একসঙ্গেই আছি। তবু আজ চোখে এক অদ্ভুত অস্বস্তি ভাসছিল। সেদিন যেন প্রকৃতিও আমাদের সাথ দিল না। পরিবেশটা ফিকে হয়ে আসছিল, আকাশে মেঘ জমছিল অনেকক্ষণ ধরেই। আমি আর সুস্মিতা দ্রুত পা চালাচ্ছিলাম যাতে বাস মিস না হয়। হঠাৎই ঝিরি ঝিরি বৃষ্টি নেমে এলো। প্রথমে মনে হলো সামান্য ভিজলে ক্ষতি বা কি, কিন্তু কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আশ্রয়ের খোঁজে আমরা থামলাম এক বিশাল গাছের নিচে। গাছটা বৃষ্টি ঠেকাতে তেমন পারল না, কিন্তু তাও ভাবলাম একটু দাঁড়াই, হয়তো থেমে যাবে। মিনিট কয়েক কেটে গেল, বৃষ্টি থামার বদলে আরো বাড়ল। সুস্মিতা চিন্তিত মুখে বলল, অনু, এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে বাসটা মিস হয়ে যাবে, বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে কিন্তু। আমি মাথা নেড়ে বললাম, ঠিকই বলেছিস, চল চল, ভিজেই হোক রওনা দি। আমরা আবার হাঁটা শুরু করলাম। যতই হোক না কেন সেদিন আবহাওয়াটা ঠিক সুবিধের লাগছিল না। ভিজে কাদায় পা পিছলে যাচ্ছিলাম বারবার। চারদিকটা অন্ধকার হয়ে আসছিল, কেবল ঝমঝম শব্দ আর মাঝে মাঝে মেঘ ডাকছে। হঠাৎই মনে হলো চা গাছের আড়াল থেকে যেন কেউ হাওয়ার মতো উড়ে গেল। এমনিতেই বেশ খানিকটা ভিজে গেছি, তাই এত না ভেবে সাবধানে রাস্তা পার করলাম। কোনো মতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি আর সুস্মিতা মূল রাস্তায় পৌঁছলাম। পুরো শরীর ভিজে একেবারে কাহিল হয়ে গেছে। ভাগ্য ভালো শেষ বাসটা তখনও ছাড়েনি।
কাদা মাখা জুতো পায়ে আর ভেজা জামা কাপড়ে আমরা বাসে উঠলাম। রাত প্রায় 8টার দিকে আমি বাড়ি ফিরলাম। দরজা খুলেই হাঁপাতে হাঁপাতে সোজা বাথরুমে ঢুকলাম। ভেজা কাপড় ছেড়ে দ্রুত স্নান সেরে যেন একটু স্বস্তি পেলাম। সবকিছু যেন আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু অল্প সময়ের মধ্যেই শরীরটা কেমন যেন অস্বস্তিকর লাগতে শুরু করলো। হাত পা ভারী হয়ে যাচ্ছিল, শরীরে অদ্ভুত এক ক্লান্তি আর অবসাদ নেমে আসছিল। ভাবলাম হয়তো সারাদিনের কাজ আর ভিজে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে। সুস্মিতাকেও ফোন করি, ও একদম ঠিক আছে। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে বাবা চিন্তা করিস না, গরম দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়, কাল সকালের মধ্যে দেখবি সব ঠিক হয়ে যাবে। ওর দেওয়া সান্ত্বনা পুরস্কারের পরও আমার কিন্তু মনে হচ্ছিল যে কিছু একটা তো ঠিকঠাক নেই। শরীরের ভিতরে যেন অচেনা এক ভার চাপতে শুরু করেছে। এমন তো আগে কখনো হয়নি, এমন তো জীবনে প্রথমবার ভিজলাম নয়। সেদিন রাতে হালকা পাতলা খেলাম, শরীরটা তখনও ভারী। ওষুধ খেয়ে শুয়ে পড়ি। রাত তখন গভীর, বাইরে নীরবতার মধ্যে কেবল বৃষ্টির টুপটাপ শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। অদ্ভুত অনুভূতিতে বুক ধড়ফড় করছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে গেছে, গলা দিয়ে ঢোক গিলতে পারছিলাম না। আতঙ্কে চিৎকার করে উঠলাম, জল জল! নিজের কণ্ঠস্বর ফাঁকা ঘরের দেয়ালে প্রতিধ্বনি তুলল। কোনো মতে বেডসাইড টেবিলে হাত বাড়ালাম। সেখানে রাখা বোতলটা খুলতেই অনুভব করলাম বোতল একেবারে খালি। কিন্তু এটা কি করে সম্ভব? আমার স্পষ্ট মনে আছে খাবারের পর নিজের হাতে বোতল ভরে এনেছিলাম। ওষুধ খেতে যতটা দরকার হয়েছিল শুধু ততটাই জল খেয়েছিলাম, বাকি জল তো থাকা উচিত ছিল। কিন্তু বোতল খালি কেন? আতঙ্কিত চোখে চারপাশে তাকালাম, কেউ নেই। ঘরের অন্ধকারে যেন কেউ নিঃশব্দে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার উপর বাইরে মুষলধারে বৃষ্টির কারণে বাড়িতে লাইট নেই। লাইট না থাকার কারণে এই নাইট বাল্বটাও বন্ধ। ঘরটা অন্ধকারে ডুবেছিল। ধীরে ধীরে মনে হলো পুরো ঘর যেন কুয়াশায় ভরে গেছে। এক অদ্ভুত ধোঁয়াশা, তার ভিতরে ছড়িয়ে পড়ছে বিকট এক গন্ধ, এতটাই তীব্র যে দম বন্ধ হয়ে আসছে, অনেকটা কড়া পারফিউম বা আতরের মতো। বুকের ভিতরটা ভারী চাপ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ লাগছে, আর শরীরটা কেমন যেন অসাড় লাগছে। এসির জন্য ঘরের ভেন্টিলেটরগুলো বন্ধ, হাওয়া যাওয়া আসার কোনোদিন রাস্তায় ছিল না। নিজেকে সামলে কোনো মতে খাটের পেছনে জানলার দিকে এগোলাম। মনে হচ্ছিল জানলাটা খুলতে পারলে একটু বাতাস পাবো, দম ফেলার মতো অবকাশ মিলবে। ঠিক তখন পিছন থেকে এক গলা ভেসে এলো, খোলো না, গন্ধটা বেরিয়ে যাবে। আমি ভয় কেঁপে উঠলাম, হৃৎপিণ্ড যেন বুক ভরে বেরিয়ে আসবে। সেই অচেনা কণ্ঠ আবার বলল, তোমার পছন্দ হচ্ছে না গন্ধটা? তোমারই তো দেওয়া। কি গো, পছন্দ হচ্ছে না? মনে এক জোয়ার সাহস নিয়ে ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালাম, কেউ নেই। তবু সেই কণ্ঠ যেন দেয়ালের চার কোণা থেকে প্রতিধ্বনি তুলছে। অন্ধকারে ঘরটা গুমোট হয়ে উঠছিল, আর সেই অচেনা কণ্ঠ আবারও ভেসে এলো। এখন গন্ধেরই বা কি দোষ, যখন মানুষটাকেই তোমার পছন্দ ছিল না? বলে দিতে একবার, ফিরে আসতাম না, জীবনটা নষ্ট হতো না। আমার বুক ধড়ফড় করে উঠল, আমার বুক তখনও ধুক ধুক করছে। আমি বোঝার চেষ্টা করছি আওয়াজটা কোথা থেকে আসছে, আমার পাশ থেকে নাকি জানলার ফাঁক থেকে, নাকি ঘরেরই ভিতরে কোথাও একটা থেকে। কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছে না।
হঠাৎ করে সেই কণ্ঠ আবার যেন চারপাশে ছড়িয়ে পড়ল। বলতে আসতাম না, জীবনটা নষ্ট হতো না। বলতে ফিরে আসতাম না। ইতিমধ্যেই ধোঁয়ার মতো ঘন কুয়াশা একদম আমার কাছে এগিয়ে এলো। বুঝতে পারলাম না এটা মানুষ নাকি কোনো ছায়া। এক মুহূর্তে এক দানবীয় ঠান্ডা এক হাতে আমার গলাটা শক্ত করে চেপে ধরল। ব্যথায় চোখ বিস্ফারিত হয়ে গেল, বুক ফেটে বেরিয়ে আসতে লাগলো নিঃশ্বাস। অবয়বটির গলা স্বাভাবিক কণ্ঠস্বর থেকে হঠাৎ করে বদলে গেল, দানবীয়, গভীর, কাঁপানো। কি গো, পছন্দ হচ্ছে না? তারপর সজোরে আমার মাথা ঠেসে মারতে লাগলো জানালার লোহার গ্রিলে। তার গলার গমগম শব্দে চারিদিক কেঁপে উঠছিল। ব্যথায় গলা দিয়ে চিৎকার বেরোতে চাইছিল, কিন্তু গলার উপর চাপ এতটাই ছিল যে কোনো শব্দই বেরোলো না। অন্ধকার ঘরের ভিতর নিজের শেষ শক্তি দিয়ে হাত পা ছটফট করতে করতে ভাবছিলাম, এটা কি দুঃস্বপ্ন নাকি সত্যি আমার শেষ মুহূর্ত চলে এসেছে। অবয়বটা হঠাৎই আমায় সজোরে বিছানায় ফেলে দিল। মাথায় ঘোর লাগছিল, তবুও কোনো মতে হাত পা চালাতে লাগলাম। পালাতে চাইলাম, কিন্তু মুহূর্তের মধ্যে ঠান্ডা বরফ শীতল এক হাত আমার চুলের মুঠি ধরে টেনে তুলল। ব্যথায় চোখ অন্ধকার হয়ে গেল, তবু শেষ শক্তি দিয়ে চিৎকার করলাম, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়, দয়া করে ছেড়ে দাও। সব চেষ্টা বৃথা হয়ে গেল, কিন্তু তাতে যেন আরো হিংস্র হয়ে উঠল অবয়ব। টেনে হিঁচড়ে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো আমাকে। প্রতিটা ধাপের আঘাতে মাথা ধাক্কা খেতে লাগলো। লম্বা আঘাতে চুল রক্তে ভিজে গেছে, শরীর অসাড় হয়ে আসছে। অবয়বের কণ্ঠস্বর এবার আরো ভয়ঙ্কর, যেন বজ্রপাতের মতো গর্জে উঠল। আমিও তো বলেছিলাম আমায় ছেড়ে দাও, তুমি ছেড়েছিলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমায় কুকুরের মতো অত্যাচার করেছিলে, ভেবেছিলে আমার কথা। প্রতিটি শব্দে বুকের ভিতর ভয় শীতল স্রোত নামল। এ কেবল মানুষ নয়, এ যেন প্রতিশোধে উন্মত্ত কোনো আত্মা, যে তার দম ফেলার সুযোগটুকু কেড়ে নিতে চাইছে। আমি চিৎকার করছি, কিন্তু আমাকে শোনার মতন কেউ নেই। শুধু সিঁড়ির অন্ধকার, আমার আর্তনাদ আর সেই অবয়বের দানবীয় হাসি। উন্মত্ত ভাবে হাসতে হাসতে সে বলল, কিছু করনি না? ঠিকই, কিছুই করনি। সবকিছু আমি করেছিলাম, শুধুমাত্র একটু ভালোবেসেছিলাম, যেটার দাম তুমি আমায় দিয়েছ। বহু অনুরোধের পরও অবয়ব কোনো কথার দাম দিল না। প্রতিটি মুহূর্তে তার কণ্ঠস্বর আরো বিকৃত, আরো ক্ষুধার্ত হয়ে উঠছিল। বাঁচতে দিলি আমায়, বলতিস চলে যেতাম, আসতাম না। কেন আমায় এত কষ্ট দিলি? আমি তো শুধু একটু ভালোবেসেছিলাম। তুই যেমন আমায় কষ্ট দিয়েছিস, তেমন আমিও দেব। এতদিন সহ্য করেছি, আর না, কত কষ্ট দিবি তুই? এক মুহূর্তে বুক ফেটে মা বলে চিৎকার করে উঠলাম। এক মুহূর্তে সব থেমে গেল। ঝড়ের মতো সে গলা আর নেই। ধোঁয়াশার আস্তরণ মিলিয়ে গেল অন্ধকারে। ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। শরীর নিশ্চল, নিঃশ্বাস ক্ষীণ, আর চোখ বন্ধ হয়ে এলো। তারপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে বাড়ির সদর দরজার কাছে আবিষ্কার করি। উঠে ঘরে যাওয়ার মতো শরীরে কোনো শক্তি নেই। গায়ে অসম্ভব জ্বর, মাথা টনটন করছে। শরীরের প্রতিটি অঙ্গে যন্ত্রণার ঢেউ। মনে হচ্ছিল ব্যথায় প্রাণটা বেরিয়ে যাবে এখনই। ঠিক তখনই আমাদের বাড়ির কলিং বেল বাজল। মা দরজা খুলতে গিয়ে আমায় ওই অবস্থায় পেল। চোখ পড়তেই আঁতকে উঠল। হে কি, এ কি অবস্থা তোর? মুহূর্তের মধ্যে আমাকে ঘরে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। বরফ ঠান্ডা শরীর, তবুও জ্বর কমছিল না। গত রাতে এত রক্তপাত হয়েছে যে শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। ওষুধপত্র চললো, সেবা যত্ন চললো, কিন্তু 2 দিন কেটে গেল, জ্বর একটু নামলো না। অবশেষে মাকে সবকিছু জানাই। উদ্বিগ্না মা সিদ্ধান্ত নিলেন
এই ব্যাপারটা সাধারণ নয়। তিনি ছুটলেন এক জাগ্রত মন্দিরে। সেখানে তিনি প্রায়ই পুজো দিতেন এবং সেখানে ছিলেন মন্দিরের কুলপুরোহিত অর্থাৎ দাদু মশাই, যার সঙ্গে আমাদের পরিবারের বহুদিনের সম্পর্ক। সব ঘটনা মা খুলে বললেন। দাদুমশাই মনোযোগ দিয়ে শুনলেন, কিছুক্ষণ চোখ বুজে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি এখন শুনে কিছুই বলতে পারবো না। আমাকে গিয়ে অনুর সঙ্গে কথা বলতে হবে, তাহলেই বুঝতে পারবো আসল ব্যাপার কি। দাদুমশাইয়ের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যেন তিনি ইতিমধ্যেই কিছু টের পেয়েছেন। সন্ধ্যেবেলা কুলপুরোহিত দাদুমশাই এসে পৌঁছলেন আমাদের বাড়িতে। তার আসার সঙ্গে সঙ্গেই ঘরের আবহ যেন কিছুটা বদলে গেল। এতদিনের চাপা ভয়ের আবেশ, শ্বাসরুদ্ধ করা আতঙ্ক এক মুহূর্তের জন্য হলেও হালকা হয়ে এলো। দরজা বেরোতেই তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, কপাল কুঁচকে বললেন, বাড়িতে কি কোনো আতরের শিশি ভেঙেছে নাকি? বন্ধ, মাথাটা যেন পুরো ধরে গেল। মা আর আমি একে অপরের দিকে তাকালাম। কেউ তো আতর ব্যবহার করেনি, অথচ সত্যি ঘরের ভিতর এমন গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে, একেবারে দম বন্ধ হয়ে আসার মতো। এই কয়েকদিনে আমরা এই গন্ধটা কোন রকমে মানিয়ে নিয়েছি। দাদুমশাই ধীর পায়ে আমার খাটের পাশে এগিয়ে এলেন। আমার কপালে হাত রেখে এক মমতা ভরা কণ্ঠে বললেন, অনু, কেমন আছো তুমি? শরীর কেমন আছে? তার দৈব স্পর্শে এক অদ্ভুত শান্তি নেমে এলো। তবুও বুকের ভিতর সেই এক রাশ অস্বস্তি। চোখ আধবোঝা অবস্থায় আমি ফিস করে বললাম, দাদামশাই, শরীরটা ভীষণ ভারী লাগছে, যেন কেউ কেউ এখনো আছে এখানে। আমার কথায় তার দৃষ্টি আরো গম্ভীর হয়ে উঠল। দাদুমশাই কিছুক্ষণের জন্য গভীর চিন্তায় ডুব দিলেন। ঘর জুড়ে ছড়িয়ে থাকা আতরের মতো এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎই তিনি গম্ভীর গলায় বললেন, গন্ধে মাথাটা বেশ ধরেছিলে, এক কাপ চা করে দিবি? মা একটু হাঁপ ছেড়ে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। খেয়ে দেখবে শরীরটা একেবারে চাঙ্গা হয়ে গেছে। কিন্তু দাদু মশাই সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। তার চোখ যেন এক অদ্ভুত দৃঢ়তায় ভরা। আজ তুমি নয়, অনুই নিয়ে আসবে। মা অবাক হয়ে গেলেন। কিন্তু দাদা, ওর তো শরীরটা খুবই খারাপ, ব্যথা যন্ত্রণায় মেয়েটা আমার বিছানার সাথে মিশে গেছে, ও কিভাবে? মায়ের কথা শেষ হওয়ার আগেই দাদুমশাই কণ্ঠস্বর উঁচু করে বললেন, বললাম তোর কিছু হবে না, আমি আছি তো, যা বলছি সেটা করো। ঘরটা যেন হঠাৎ করে আরো ভারী হয়ে উঠল। বাতাসে এক শীতল স্রোত বয়ে গেল, আর মনে হলো কেউ একজন বা কিছু একটা ঠিক এই মুহূর্তে আমাদের কথাগুলো তখনও শুনছে। অনেক কষ্টে দাদুমশাই আর মায়ের সাহায্যে উঠে দাঁড়ালাম। শরীর তখনও ভীষণ ভারী, পা যেন কাঁপছিল প্রতি পদক্ষেপে। দাদুমশাই স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাও মা, একদম ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা আমার কাঁপতে থাকা বুকেও সামান্য সাহস জোগাল। হাতড়ে হাতড়ে ঘর থেকে বের হলাম, কিন্তু বেরোবার সঙ্গে সঙ্গেই টের পেলাম আমি একা নই। ঘরের ভিতরের সেই অদ্ভুত ধোঁয়াশা আর বিকট গন্ধ যেন আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, যেন অদৃশ্য কোনো সত্তা আমাকে অনুসরণ করছে, আমার দেহের সাথে মিশে আমারই ছায়া হয়ে উঠছে। দাদুমশাইয়ের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি স্পষ্ট টের পেলেন যে অজানা শক্তি আমাকে আঁকড়ে ধরেছে, সেটি ধীরে ধীরে আমার অস্তিত্বকে গ্রাস করতে চাইছে। দাদুমশাই বললেন, সময় খুব বেশি নেই, এখনই না থামালে ওর ছায়া আর কখনো আলাদা হবে না। চায়ের কাপটা নিয়ে আসার সময় আমি টের পাচ্ছিলাম চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠছে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে পিছনে অদৃশ্য কিছু একটা হেঁটে আসছে। দাদুমশাই গম্ভীর চোখে আমাকে লক্ষ্য করছিলেন। কাপটা হাতে নিতেই তিনি নিচু স্বরে বললেন, মা, তোর উপর এক খারাপ ছায়ার দৃষ্টি পড়েছে,
প্রতিশোধের জন্য ফিরে এসেছে। আমার মা বিস্মিত হয়ে উঠলেন। প্রতিশোধ? কিন্তু কার? অনু তো এমন কারোর সঙ্গে কোনো সম্পর্কে ছিল না। দাদুমশাই বললেন, সেটাই তো আমায় ভাবাচ্ছে। অনুর সাথে এই শক্তির পূর্বে কোনো যোগাযোগ ছিল না, তাহলে কিসের প্রতিশোধ? কি পাওয়ার আশায় ও ফিরে এসেছে? ঘরের ভিতরে বাতাসের মধ্যে অদৃশ্য কারো ফিস ফিস শোনা গেল। প্রতিশোধ? আসতাম না। অনেক কষ্ট দিয়েছিস তোরা, আর না, আর না। দাদুমশাইয়ের আর বুঝতে বাকি রইল না কে এই অশরীরী। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, মেয়ে এখন একেবারে সুরক্ষিত নয়, যত দ্রুত সম্ভব একটা পদক্ষেপ নিতে হবে। দাদুমশাইয়ের নির্দেশে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই জাগ্রত মা কালীর মন্দিরের উদ্দেশ্যে। আমি তখনও কাঁপছিলাম ভিতরে ভিতরে, কারণ বুঝতে পারছিলাম আমাকে ছাড়েনি সে। আগে যেমন বলেছিলাম অবয়বটা আস্তে আস্তে আমার ছায়া হয়ে উঠছিল, তেমনি আমাকে ছায়ার মতো অনুসরণ করে মন্দির অবধি এলো। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আমার ছায়ার ভিতরে আরেকটি অন্ধকার ছায়া মিশে যাচ্ছে। ঠিক দাদুমশাই যেমন চেয়েছিলেন অবয়বটা আমাদের সঙ্গে সেখানে গেল, কিন্তু মন্দিরের চৌকাঠে এসে থেমে গেল। যতই চেষ্টা করুক মন্দিরের গণ্ডি পার হতে পারল না। সেই অক্ষমতায় তার ক্ষোভ দ্বিগুণ হলো। হঠাৎ আমার গলা শক্ত করে টিপে ধরল সে, বরফের মতো শীতল অথচ লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরল। এক মুহূর্তে আমি পাগলের মতো ছটফট করতে লাগলাম। বুকটা যেন চেপে ধরে আছে অদৃশ্য পাথরের চাপ। গলা জ্বালা করছে, শরীর অসাড় হয়ে আসছে। ব্যথায় আমার মুখ থেকে জিভ বেরিয়ে এলো, চোখ উপরের দিকে উল্টে গেল। আমি শুনতে পাচ্ছিলাম তার দানবীয় চিৎকার। আর দাদুমশাই তখন দুহাত উঁচু করে মন্ত্রপাঠ শুরু করলেন। মন্দিরের প্রদীপগুলো হঠাৎ ঝোড়ো বাতাসের মতো কাঁপতে লাগলো। ঘন্টাগুলো নাড়ানো ছাড়াই ঢং ঢং শব্দে বেজে উঠল। আর আমার গলা চেপে ধরা সেই শক্তি এক মুহূর্তে আরো হিংস্র হয়ে উঠল। এক কর্কশ হাসি ভেসে এলো বাতাসে। এত সহজে ভেবেছিস আমায় আটকে রাখবি? ওকে ছাড়বো না। ওই প্রতিটি শ্বাসের বিনিময়ে আমি আমার যন্ত্রণা ফেরত নেব। তুই আমার জীবন কেড়েছিস। দাদুমশাই বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, শক্তি আছে তো মুখ দেখা, দেবীর দ্বারে এসে ছায়া হয়ে থাকতে পারবি না। ঠিক তখন প্রদীপের শিখাগুলো উঁচু হয়ে উঠল। ধোঁয়ার ভিতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো, লম্বা, অন্ধকারে ঢাকা, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমার গলা থেকে হাতটা মিলিয়ে গেল। আমি হাঁপিয়ে উঠে মেঝেতে লুটিয়ে পড়লাম, কিন্তু অবয়বটা এখন আমাদের চোখের সামনে। দাদুমশাই ধীরে ধীরে বললেন, অবশেষে বেরিয়ে পড়লি। এখন বল, কিসের প্রতিশোধ চাস? কেন এই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস? অবয়বটা হঠাৎ বলে উঠল, কারণ ওই আমার জীবনটা কেড়ে নিয়েছিল। কিন্তু আমি কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনটা কেড়ে নিয়েছিল মানে কি? দাদুমশাই গম্ভীর দৃষ্টিতে অবয়বের দিকে তাকিয়ে বললেন, তুই যদি সত্যি প্রতিশোধ চাইতে আসিস তাহলে স্পষ্ট করে বল, কিসের জন্য অনুকে দোষারোপ করছিস? অবয়বের কণ্ঠ হঠাৎ যেন আমার নিজের গলার ভেতর থেকেই বেরোচ্ছে, এক অদ্ভুত ভার আর যন্ত্রণা নিয়ে। আমি একজনকে ভালোবেসেছিলাম। হতে পারে তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গিয়েছিলাম, তার সেই স্নিগ্ধতায় আমি পুরোপুরি গেঁথে গিয়েছিলাম। ওকে নিজের করে পাওয়ার আশায় পাগল হয়ে পড়েছিলাম। কলেজের এমন কোনো ছেলেই ছিল না যে ওকে পাওয়ার আশা করেনি। তার ভিড়ের ভিতরে ছিলাম আমি, কিন্তু আমি অন্য প্রকৃতির ছিলাম। কাউকে কষ্ট পেতে দেখলে বুক হাহাকার করে উঠত, শত্রু হলেও। খুব নরম মনের মানুষ ছিলাম আমি, পড়াশোনায় মেধাবী আর প্রাণবন্ত ছিলাম। এই গুণের জন্য হয়তো আমিও ওর পছন্দ ছিলাম। মন্দিরের বাতাস ভারী হয়ে উঠছিল। দাদুমশাই বুঝতে পারছিলেন অবয়বটা ধীরে ধীরে
তার আসল পরিচয় প্রকাশ করছে। অবয়বের কণ্ঠে তখন আবেগের ঢেউ, যেন দম বন্ধ করা যন্ত্রণার ভিতর থেকেও ভালোবাসার স্মৃতি বেরিয়ে আসছে। আমার প্রতি ওর টান দেখে অনেকেই আমায় নাস্তানাবুদ করতে চাইতো। একের পর এক অপমান, কটূক্তি, ব্যঙ্গ সব সহ্য করেছি, কিন্তু শত অপমানের পরও আমি ওকে ছাড়িনি। ওকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারতাম না। তারপর দিন গড়িয়ে গেল। অনেক কষ্ট, অনেক প্রতীক্ষার পর অবশেষে আমাদের কথা শুরু হলো। প্রথমে ছোট ছোট কথা, পরে ধীরে ধীরে গভীরতর। আমি বুঝতে পারলাম ও আমার দিকে হাত বাড়িয়েছে। দাদুমশাই চোখ বুজে ধ্যানমগ্ন হয়ে বললেন, তোর ভালোবাসা সত্যি ছিল, কিন্তু তোর ব্যথা এত গভীর কেন? কোন অন্ধকারে তুই হারিয়ে গিয়েছিলি যে আজ প্রতিশোধ ছাড়া শান্তি পাচ্ছিস না? অবয়বের চোখ হঠাৎ করে আগুনের মতো জ্বলে উঠল, কারণ বিশ্বাস ভেঙেছিল। হাত বাড়িয়ে ও ছেড়ে দিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি তো তোমায় চিনি না, আমি কিচ্ছু করিনি। অবয়বটা বিকট হেসে উঠল। তুই চিনিস না, কিন্তু আমি তোর প্রতিটা শ্বাসে আছি। তুই ভুলে গেছিস, আমি পারিনি। আর আজ এসেছি তোর শরীরের ভেতর থেকে আমার যন্ত্রণা ফিরিয়ে নিতে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি কিচ্ছু করিনি। মিথ্যে, তুই জানতিস না বলে আমি মরিনি। আমি মরেছিলাম কারণ তুই আমার জন্য দাঁড়াসনি। প্রতিশোধ চাই আমি। আজ তোর শ্বাস নিয়ে আমি শান্তি পাবো। অনেক কষ্টে মরেছি আমি তোর জন্য। চোখ দুটো হারিয়েছিলাম, তারপর প্রাণ। কুকুরের মতো মেরেছিল ওরা আমায়, লোহার রডে, আগুনে, অপমানে। আর তুই তুই শুধু চুপ করে দাঁড়িয়েছিলি, কিছুই করলি না। তার জ্বলন্ত চোখের দৃষ্টি আমার বুক ভেদ করে যাচ্ছিল। সে আবার বলল, আর নিজের বলতে একটা জিনিস আমি চিনতে পেরেছিলাম, সেটা তোর গায়ের মিষ্টি আঁচড়ের গন্ধ। সে আঁচড় যা আমি তোকে উপহার দিয়েছিলাম। তারপরে হঠাৎ সে আঁচড়ের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। অবয়বটি আবার বলে উঠল, শেষ নিঃশ্বাসে ওই গন্ধ পেয়ে আমি চিরতরে চলে গেলাম। সে গন্ধই আমায় বাঁচিয়ে রেখেছিল শেষ মুহূর্তে। আর সেই গন্ধের হাত ধরে আমি আজ আবার ফিরে এসেছি। ভয় আমার শরীর কাঠের মতো শক্ত হয়ে গেল। বুক থেকে যেন হাওয়াটা টেনে নেওয়া হচ্ছে। অবয়বটি আর সময় নষ্ট করতে চাইল না। এক লহমায় আমার গলা চেপে ধরে শূন্যে তুলে নিল। শ্বাসরুদ্ধ যন্ত্রণায় আমার হাত দুটো আকাশে ছটফট করতে লাগলো। চোখ দুটো প্রায় বেরিয়ে আসছিল। মুখ থেকে অসহায় এক গোঙানি বেরোচ্ছিল। ঠিক তখনই দাদুমশাই ধ্যান ভেঙে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন, থামো, তুমি ভুল করছো। তুমি যার দ্বারা প্রতারিত হয়েছ, যে মেয়েটি তোমার মৃত্যুর কারণ, সে মেয়ে নয়, সে অন্য মেয়ে। তারপরের ঘটনা হলো অনেকটা এরকম। সে অবয়ব এবং দাদুমশাইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে কথোপকথন হলো, এবং সেই কথোপকথনে বেরিয়ে আসলো সে অবয়ব যাকে ভালোবাসত, সে যে আতর ব্যবহার করত, আমিও সেই আতরই ব্যবহার করতাম। এবং আমাকে দেখতে নাকি অনেকটা সেই অবয়বের বান্ধবীর মতোই ছিল। সেই কারণে এই অবয়ব আমার কাছে চলে এসেছে। আর যেহেতু মৃত্যুর সময় ও আতরের গন্ধ পেয়েছিল এবং আমার আতরের গন্ধ ওকে আকর্ষণ করেছিল, অবশেষে সেই অবয়ব ধোঁয়া রূপে কাঁপতে কাঁপতে আকাশে উঠে গেল। আর এক বিকট কান বিদ্ধ করা আওয়াজে ফেটে মিশে গেল শূন্যে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। প্রদীপগুলো আবার স্থিরভাবে চলতে লাগলো, যেন কিছুই ঘটেনি। দাদুমশাই আমার কপালে হাত রেখে বললেন, শেষ হলো মা, ও মুক্তি পেল। আমার মায়ের চোখে জল। তিনি দাদুমশাইকে প্রণাম করলেন। আমরা সবাই যেন অনেক দিনের ভয় থেকে মুক্তি পেলাম। এবং পরে জানতে পারলাম, সেদিন বৃষ্টির মধ্যে যেখানে আশ্রয় নিয়েছিলাম আমরা গাছের তলায়, সেখান থেকে ও আমার সঙ্গে চলে আসে। সমস্ত কিছু শুনে বুকের ভিতরটা হিম হয়ে গেল। ভাবলাম, যদি সেদিন বৃষ্টি না হতো
যদি আমি অন্য কোথাও আশ্রয় নিতাম তবে কি সব ঘটতো? কিন্তু তখনই বাতাসে আবার সে আতরের হালকা গন্ধ ভেসে এলো। আমি কেঁপে উঠলাম। মুক্তি কি সত্যি হয়েছিল, নাকি ও এখনো কোথাও একটা থেকে গেছে?